আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথের আজকের লেসনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের লেসনটা হচ্ছে অনুরোধের লেসন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। আজকে আমরা বেশ কিছু স্টুডেন্ট থেকে একটা রিকোয়েস্ট রিসিভ করেছি, সেটা হচ্ছে গিয়ে যে পরিসংখ্যান তারা বেশ ভালোই বুঝে, কিন্তু লেখচিত্র করার সময় তাদের একটু কনফিউশন কাজ করে। তো তাদের এই কনফিউশন দূর করার জন্য আমরা আজকে লেখচিত্র নিয়ে আলোচনা করব। আমরা আমাদের বইতে 3 ধরনের লেখচিত্র দেখেছি, সেগুলো কি একটু যদি আলোচনা করি, খেয়াল করো। আমরা যে লেখচিত্রগুলো বইতে দেখেছি এর মধ্যে রয়েছে আয়ত লেখচিত্র, 2 রয়েছে গণসংখ্যা বহুভুজ এবং আর একটা হচ্ছে অজীব রেখা। এই 3টি লেখচিত্র আমাদের পরীক্ষার সময় বিভিন্নভাবে এসে থাকে। দেখা গেছে যে একটা প্রশ্নে থাকলো মধ্যক, সঙ্গে একটা সাপোজ অজীব, অথবা থাকলো হচ্ছে প্রচুরক, তার সঙ্গে দেখা গেছে আয়ত, অথবা দেখা গেছে সংক্ষিপ্ত গড়, সঙ্গে দেখা গেছে কি গণসংখ্যা বহুভুজ, বা র্যান্ডমলি একটার সাথে আরেকটা থাকতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, আমাদের যদি 3টা লেখচিত্র নিয়েই ভালো একটা ধারণা থাকে, তাহলে যেই লেখচিত্রই পরীক্ষায় আসুক না কেন আমরা অবশ্যই পারবো। তো একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা লেখচিত্রের সাথে কিছু মিল এবং অমিল রয়েছে। যেমন আমরা যদি 1 নম্বর লেখচিত্রটা চিন্তা করি, এই যে আয়ত লেখ, এটা করতে গেলে আমাদের 2টা জিনিসের প্রয়োজন। আমরা জানি যে প্রত্যেকটা লেখচিত্রেরই 2টা অক্ষ রয়েছে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আয়ত লেখচিত্র যখন আমরা করব, তখন আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এটা থাকতে হবে এবং ওয়াই অক্ষর জন্য থাকতে হবে গণসংখ্যা। তদ্রূপ আমরা যখন গণসংখ্যা বহুভুজ করব, তখন আমাদের শ্রেণী মধ্যবিন্দু থাকবে, গণসংখ্যা থাকবে। মূল কথা হচ্ছে গিয়ে, আমরা যাই বের করতে যাই না কেন, আমরা যখন মধ্যক করব, প্রচুরক করব, আমরা বিভিন্ন ধরনের ছক করে থাকি, বাট আমরা যখন লেখচিত্র করব তখন এই ছকটা আমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে। আবার যখন আমরা অজীব রেখা করব, তখন আমাদেরকে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর থাকতে হবে শ্রেণীব্যক্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে একটা কাজ করি, আমরা এই 3টা লেখচিত্রই 3 ধরনের 3টা অঙ্ক করি। আজকের লেকচারটা শুধুমাত্র লেখচিত্র নিয়ে। আজকে হচ্ছে লেখচিত্র। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এটা করবা, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবা, এবং দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে, অনেক সময় করি কি, একটা দেখা গেছে কোনো জিনিস ভুল লিখে ফেললাম, কিছুক্ষণ পরে কিন্তু এটা মানে দেখা গেছে যে অঙ্ক করতে গিয়ে ভুলটা ধরা পড়লো। তো আমরা করি কি, অনেকে সুন্দর করে এডিট করি। তো আমি যখন করি তখন মোটামুটি এডিট কিছুই করি না, আমি হিসাবে ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো যদি মনে করো যে কোথাও ভুল আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখবা, দেখা গেছে ভুলের পরে কিন্তু অনেক সময় আমি আবার ঠিক করে ফেলি। তো আবার অনেক সময় ইচ্ছা করে ভুল করি বা যাই করি না কেন। আর আমার লেখাগুলো কিন্তু হচ্ছে গিয়ে মানে আমি একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করি, বা বোর্ডে যেভাবে দাগাদাগি করে আমি সেভাবে করি। তো আমারটা হচ্ছে গিয়ে মানে ইটস নট এ ডিজিটাল ফরম্যাট, জাস্ট আমি মানে একটা মানুষ চক এবং বোর্ডে যেভাবে পড়াশোনা করার চেষ্টা করে আমিও সেভাবে পড়াশোনা করার চেষ্টা করি। তাহলে চলো আমরা ধাপে ধাপে 3টা লেখচিত্র আঁকার চেষ্টা করি। তো আজকের লেসনে প্রথম যে আমরা অঙ্কটা করব সেটা হচ্ছে গিয়ে যে উপাত্তগুলোর অজীব রেখা আঁকো। অর্থাৎ এখানে দেখো, পদার্থবিজ্ঞানের 76 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া আছে, যেখানে 1 থেকে 10 পেয়েছে কতজন, 2 জন। তো তদ্রূপ 71 থেকে 80 4 জন, 91 থেকে 100 2 জন পেয়েছে। তো এই যে গণসংখ্যা নিবেশন সারণী বা টেবিলটা আছে, এই টেবিলটা থেকে আমাদের কি করতে হবে, অজীব রেখা অঙ্কন করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। আমরা যদি পিছনের ছকটা দেখি, যেটা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে কি একটা অজীব রেখা অঙ্কন করতে গেলে 1 নম্বর আমাদের প্রয়োজন হবে এক্স অক্ষ বরাবর, সেটা কি শ্রেণীব্যক্তির উচ্চ সীমা। আর 2 নম্বর প্রয়োজন হবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। খেয়াল করো, এখানে কিন্তু আমরা প্রাপ্ত নম্বর বা শ্রেণীব্যক্তি পেয়ে গেলাম, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।
আর 2 নাম্বার আমাদের কি লাগবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এখানে অজীব রেখা আঁকতে গেলে যদি পয়েন্টটা লিখে রাখি, 1 নাম্বার হচ্ছে গিয়ে শ্রেণীর উচ্চ সীমা, আর 2 নাম্বার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা একটা কাজ করি, ক্রমযোজিত গণসংখ্যা খেয়াল করো, আমাদের কিন্তু প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা এটা দেওয়া আছে, আমাদের একটা এক্সট্রা কলাম লাগবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে চলো কলামটা আমরা তৈরি করে ফেলি। খেয়াল করো, আমি কলামটা তৈরি করে ফেললাম। এখানে শ্রেণীব্যাপ্তি 1 থেকে 10, যেখানে গণসংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 11 থেকে 20, এরকম করে 91 থেকে 100 পেয়েছে হচ্ছে 2 জন। তো এটার মান কত, এটার মান হচ্ছে n ইকুয়ালস টু কত, খেয়াল করো, এটা হচ্ছে n ইকুয়ালস টু 76। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা তো আমরা জানি যে ক্রমান্বয়ে যে যোগফলটা হচ্ছে গণসংখ্যার ক্রমান্বয়ে যোগফল। অর্থাৎ খেয়াল করো, প্রথমে যে 2 তো আসেই, তারপরে কি হয়েছে, 2 এর সাথে এই যে পরের যে গণসংখ্যাটা যদি যোগ করি, 2 আর 5 যোগ করলে কত আসতেছে, 7। তারপরে 7 থেকে 13 যোগ যদি করি, 7-এর সাথে প্রত্যেকটা হচ্ছে যোগ, তাহলে কত আসতেছে, 7 আর 13 যোগ করলে 20। 20-এর সাথে যদি 12 যোগ করি তাহলে আসতেছে 32। 32-এর সাথে 11 যোগ করলে আসতেছে 43। 43-এর সাথে যদি আমরা 18 যোগ করি, 43 আর 10 হচ্ছে 53, 53 আর 8 হচ্ছে 61। ওকে, 61-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত আসতেছে, 66। 66-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আসতেছে কত, তাহলে আসতেছে 70। 70-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত আসতেছে, 74। এবং 74-এর সাথে সর্বশেষ যদি 2 যোগ করি আসতেছে 76। অর্থাৎ গণসংখ্যা বা পদার্থবিজ্ঞানের 76 জন শিক্ষার্থীর নাম্বার আমরা কিন্তু পেয়ে গেলাম। খেয়াল করো, এখন পর্যন্ত আমাদের প্রশ্ন নিয়ে কোনো ডাউট নেই। আমাদের যে দুইটা জিনিসের দরকার, একটা হচ্ছে শ্রেণী উচ্চ সীমা আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো শ্রেণী উচ্চ সীমা, এই যে এখানে 10, 20, 30 এগুলো হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর নিজস্ব উচ্চ সীমা, এবং ক্রমযোজিত গণসংখ্যা এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, ছক কাগজে এটা আঁকার চেষ্টা করবে। তাহলে চলো আমরা একটা ছক কাগজ নিয়ে আসি। আমরা একটা ছক কাগজ নিয়ে আসলাম, দেখো ছক কাগজটা আসতেছে। দেখো আমরা একটা বেশ বড় সড়ো ছক কাগজ নিয়ে আসলাম। এখন এই ছক কাগজের মধ্যে করব কি, আমরা যে মানগুলো তৈরি করেছি অজীব রেখা অঙ্কনের জন্য, সেইগুলো করব কি, বসাবো। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর যেটা থাকবে, কি থাকবে, এক্স অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা আমরা বর্ণনাতেই লিখতে পারবো। আমরা একটা কাজ করি, এখানে এখন একটু মার্ক করে দিই। আমরা যদি একটু প্রথমে লিখে রাখি, খেয়াল করো, এখানে আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য শ্রেণী উচ্চ সীমা প্রয়োজন, যেখানে 10 থেকে 100 পর্যন্ত আমরা উচ্চ সীমা পেয়ে যাব। তো আমরা উচ্চ সীমাটা একটু যদি লিখে ফেলি, খেয়াল করো, দেখো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 30, 40, 50, 60, তারপরে কি 70, 80, 90, তারপরে কি 100 গেল। একটা ধাপ কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে কি, আমরা আর একটা কাজ করতে পারি, যেহেতু এখানে আমরা মার্কিং করেছি, আমরা এটাকে এইখান থেকে ধরি। ওকে, আমরা এখান থেকে ধরলাম, আর এটা হচ্ছে 0। ওকে, তারপরে আমাদের কি করতে হবে, আমাদেরকে নিতে হবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা করব কি, আমরা তো শ্রেণীব্যাপ্তি, যেটা আমরা কি করছি, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। খেয়াল করো, আমরা এক্স অক্ষ বরাবর কি নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এখানে শ্রেণী উচ্চ সীমা, আর এখানে কি হবে, ওয়াই অক্ষ হতে হবে হচ্ছে গিয়ে
ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, এখন পর্যন্ত আমাদের সব হিসাব নিকাশ ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের নিজেদের মতন করে একটা বর্ণনা লিখব। আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, আমরা বর্ণনাটা যদি পয়েন্ট আকৃতিতে লিখি তোমাদের জন্য সুবিধা হবে। বর্ণনা 1 নাম্বার কি খেয়াল করো, ছক কাগজের, ঠিক আছে, প্রতি কি প্রতি ক্ষুদ্রতম বর্গকে 1 একক ধরে এক্স অক্ষ, তাই তো, এক্স অক্ষ বরাবর কি করব আমরা, শ্রেণী উচ্চ সীমা, এই গেল একটা। এই শ্রেণীর উচ্চসীমা কি, এই যে শ্রেণীতে যে শ্রেণীব্যাপ্তির যে, খেয়াল করো 1 থেকে 10 এর উচ্চসীমা কত 10, 11 থেকে 20 এর উচ্চসীমা কত 20, অর্থাৎ শ্রেণীর যে শেষের যে মানটা সেটা হচ্ছে শ্রেণীর উচ্চসীমা। এই পুরো মানটা আমরা কি করব, এক্স অক্ষ বরাবর করব। আর দেখো ক্ষুদ্র ক্ষুদ্র যে বর্গগুলো আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটাকে যদি আমরা 1 ধরি, তাহলে দেখো 1 2 3 এখানে পর্যন্ত 5, এই পর্যন্ত হচ্ছে 10, তারপর 20, এরকম করে প্রত্যেকটা বর্গকে কী করে ধরছি আমরা, 1 একক ধরছি। 2 নাম্বার কি করব আমরা, 2 নাম্বার হচ্ছে গিয়ে ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম বর্গকে 2 একক ধরে y অক্ষ বরাবর শ্রেণী কি 2 অক্ষ বরাবর কি করব আমরা, 2 অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে বিন্দুগুলো কি করব আমরা, চিহ্নিত করব। খেয়াল করো, আমরা তো শ্রেণী উচ্চসীমার জন্য এই যে 0 থেকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এইগুলা 100 পর্যন্ত বসিয়ে দিছি। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে, খেয়াল করো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শ্রেণীর উচ্চসীমা অংশটুকু, এইটুকু আমরা কি করছি, বসিয়ে দিছি। এটুকু আমরা বসিয়ে দিছি। আর y অক্ষ বরাবর আমরা কি করব, খেয়াল করো, প্রতি 2 একককে, অর্থাৎ এই যে ক্রমযোজিত সংখ্যা যেটা আছে, এই যে প্রতি 2 একককে আমরা কি করব, 1 গণসংখ্যা বসাবো। 2 একক ধরে y অক্ষ বরাবর কি করব, প্রতিটা 2 বর্গকে, মানে প্রতিটা, এই যে খেয়াল করো এখান থেকে, এই যে এটা প্রথমে কি, এটা হলো 5, আমরা একটু অন্য কালিতে লিখি। এই দেখো এটা হচ্ছে 5, তারপরে 10, তারপরে কত, তারপরে হচ্ছে এখানে 15, 20, 25, তারপরে 30, 35, 40, 45, 50, 55, তারপরে
60, 65, 70 এই পর্যন্ত নিলাম। এখন খেয়াল করো এখানে কিন্তু অনেকখানি আছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি চাই তো প্রতি বর্গকে এক এককও ধরতে পারি। আমরা একটা কাজ করি, আমরা প্রতি ইসেকে এক এককই ধরি, তাহলে আমাদের জন্য কি হবে, এটা বুঝতে সুবিধা হবে। এক এককই ধরলাম, জিনিসটা একটু দেখতে বড় হবে কিন্তু খুব সুন্দর হবে। তাহলে একটা কাজ করি, এখানে আসছে 75, 70, 70-এর পরে হচ্ছে 75 এবং এখানে হচ্ছে 80। দেখো 80-র উপরেও কিন্তু আর নেই, সর্বোচ্চ আছে কত, 76। এখন আমরা যে কাজটা করব খেয়াল করো, প্রথমে কি আছে, যে প্রথমে আছে 1 থেকে 10, এই যে 1 থেকে 10, 10-এর উচ্চ সীমা কত, খেয়াল করো 10-এর উচ্চ সীমাতে 10 মানে 1 থেকে 10-এর উচ্চ সীমা হচ্ছে 10। এই 10-এ ক্রমযোজিত গণসংখ্যা কত দেওয়া আছে, 2। তাহলে খেয়াল করো এখানে মাত্র হচ্ছে 1 এবং এই 2, এইটুকু আমরা ইন্ডিকেট করলাম। ওকে, মানে 1 থেকে 10 মার্কস পাইছে 2 জন। এখন খেয়াল করো 11 থেকে 7-এর উচ্চ সীমা কত, 11 থেকে 7-এর উচ্চ সীমা হচ্ছে 20। খেয়াল করো এইগুলো সব কি, এগুলো হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। তো 11 থেকে 20, এই 20-এ হচ্ছে উচ্চ সীমা, যেটা ক্রমযোজিত গণসংখ্যা মান হচ্ছে 7। তাহলে এই হলো 5, 5-এর পরে 6, 7। আমরা প্রত্যেকটা ঘরকে কী করে ধরছি, 1 করে ধরছি। আমরা কিন্তু যে একটু মার্ক করে দিলাম। ওকে ওকে, তারপর 30, খেয়াল করো 21 থেকে 30, এখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা এই যে 30 এখানে ধরলাম হচ্ছে এই যে 20, এই যে আমরা 20 ধরলাম। খেয়াল করো মানে বাঁ দিকে হচ্ছে গিয়ে ক্রমযোজিত গণসংখ্যার মান, আর এই যে এক্স অক্ষ যেটা সেটা হচ্ছে গিয়ে শ্রেণী উচ্চ সীমা, ওয়াই হচ্ছে গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা, আর এক্স হচ্ছে কি শ্রেণীর উচ্চ সীমা। এখন 40, এই যে দেখো 31 থেকে 40 আছে 32। তো এই 40-এ হচ্ছে কি এখানে উচ্চ সীমা, তার মান হচ্ছে 32। তো 32 কত, 32 হচ্ছে এখানে, এখানে হচ্ছে 30, 31, 32 এই জায়গাটাতে। ওকে, তারপরে কত আছে 50, 50-এ কত আছে 41 থেকে 50, 50 হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, 50 আছে 43। তো 50-এ আছে 43, এই হচ্ছে 45 আর এই হচ্ছে 40, 40-এর একটু উপরে, 45-এর একটু নিচে এইখানটাতে গেল। তারপর আসছে কি 61, 51 থেকে 60, 60 হচ্ছে উচ্চ সীমা, আমাদের নিতে হবে কত 61, 61 কত, এই যে এই হচ্ছে কত, এই হচ্ছে 60 আর তার এক ঘর উপর হচ্ছে 61। ওকে, তারপরে কি 70, এই 70-এর ঘরে কত হবে 66। তাহলে এই 70 আমাদের যেতে হবে 66 পর্যন্ত। এই হলো 65, তার এক ঘর উপরে হচ্ছে 66। দেখো আমাদের কিন্তু এগুলো কিন্তু বুঝে শুনে করতে হবে। এই হচ্ছে 66, তারপরে কত 80 হচ্ছে উচ্চ সীমা। 80 উচ্চ সীমা কোন শ্রেণীর, 71 থেকে 80 শ্রেণীর। 80 হচ্ছে উচ্চ সীমা, যেখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 70। তা 80 আর এই হলো 70। ওকে, তারপরে হচ্ছে 90, 90-এর জায়গায় হবে কত, এখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 74, এই 75-এর এক ঘর নিচে এটা হচ্ছে 74। এবং সর্বশেষে 91 থেকে 100, 100 হচ্ছে গিয়ে ওই শ্রেণীর উচ্চ সীমা, যেখানে কত 76। খেয়াল করো এই হচ্ছে 75, তার এক ঘর উপরে হচ্ছে 76। এখন আমাদের যে কাজটা করতে হবে 3 নম্বরে যে কাজটা করতে হবে, ততপর বিন্দুগুলো কি করতে হবে, সাবলীল ভাবে যোগ করি। প্রাপ্ত যোগ ফলই হচ্ছে অজীব রেখা। ওকে, খেয়াল করো এখন আমরা এগুলো কি করব, যোগ করব। তো 0 থেকে এখানে আসছে কত 2, তো এইটুকু আমরা কি করব, এই যোগ করব। তারপর 2 থেকে কত হতে চলে গেল 7-এ, দিলাম এই যোগ। তারপর হচ্ছে কত 7 থেকে 20, এই যোগ করলাম।
20 থেকে কততে চলে গেছে 32, তাহলে এই 32 আমরা যোগ করলাম। 32 থেকে কততে চলে গেছে 43, আমরা এই 43-এ যোগ করলাম। এইগুলো হচ্ছে সব বিন্দুগুলো। তারপরে 43 থেকে চলে গেছে এক ধাক্কায় 61, এই হচ্ছে 61। 61-র পরে কত? 61-র পরে হচ্ছে 66। 61-র পরে হচ্ছে 66, 66টাকে একটু সুন্দর করে করি, এই 66। 66-র পরে কত? 66-র পরে হচ্ছে 70, এই হচ্ছে 70। 70-এর পরে 74, এই 74, এবং সর্বশেষ 100 যেখানে উচ্চসীমা সেটা হচ্ছে কত? এই যে 76। এই হচ্ছে আমাদের কি? আমাদের অজীব রেখা। খেয়াল করো, অজীব রেখা। আশা করি তোমরা এটা বেশ ভালোভাবে বুঝতে পারছো। আমাদের যে কাজটা আগে করতে হবে, কোন রেখা আঁকতে হবে সেটা প্রথমে বুঝতে হবে, বা পরীক্ষায় কোন রেখা চাইছে সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। 2 নাম্বার হচ্ছে গিয়ে এই যে একটা চার্ট রয়েছে যেখানে সুন্দর করে লেখা আছে এই যে অজীব রেখার জন্য শ্রেণীব্যক্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষর জন্য ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষর জন্য হচ্ছে গণসংখ্যা। এই রকমভাবে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোন রেখার জন্য এক্স অক্ষে কী প্রয়োজন এবং ওয়াই অক্ষে কী প্রয়োজন। যদি এটা আমরা ঠিক মতন পারি তাহলে যে কোনো চিত্র আঁকা আমাদের জন্য খুবই সহজ হবে। তো আমরা সুন্দর করে কিন্তু দেখো চিত্রটা কিন্তু এঁকে ফেললাম। আর এই যে বর্ণনাটা তোমরা তোমাদের নিজেদের মতন করে করবা। এখানে কখনো মানে 1 একক ধরতে পারো, 2 একক ধরতে পারো, 27 একক ধরতে পারো, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। বাট এইভাবেই চিত্রগুলো অঙ্কন করতে হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন চলো আমরা আরেকটি চিত্র অঙ্কন করি অন্য কোনো রেখার। লেসনের এই পর্বে আমরা আরেকটি লেখচিত্র অঙ্কন করব, সেটি হচ্ছে আয়তলেখ অঙ্কন। অজীব লেখচিত্রটা আমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, যেটা কিছুক্ষণ আগে আমরা করলাম। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব, এটাও অনেক সহজ। আমার একটাই কথা, বা আমাদের যে কথাটা সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে একটি লেখচিত্র অঙ্কন করতে গেলে কোন দুটো জিনিসের প্রয়োজন। দুটো জিনিস এই কারণে বলতেছি, আমরা জানি একটা হচ্ছে এক্স অক্ষ এবং আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষে আমরা কি বসাবো, ওয়াই অক্ষে কি বসাবো, সেটা আমাদেরকে প্রথমে নির্ধারণ করতে হবে। তো এই ভিডিওর শুরুতেই আমরা যে জিনিসটা বলছি যে খেয়াল করো যে লেখচিত্র, আয়ত লেখচিত্র, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা। এই অজীব রেখা আমরা অলরেডি করে ফেলছি। তো এখন আমরা করতে যাচ্ছি আয়ত লেখচিত্র, যেখানে এক্স অক্ষ বরাবর আমাদের প্রয়োজন হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর প্রয়োজন হচ্ছে গণসংখ্যা। তো আমরা যদি আমাদের এখানে একটু মার্ক করে রাখি যে আমাদের এটা এখানে প্রয়োজন হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর 2 নাম্বার হচ্ছে কি লাগবে, সেটা হচ্ছে গণসংখ্যা। অর্থাৎ এই যে আমাদের যে একটা সারণী দেওয়া আছে সেটা কি, 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো। ওকে, এখানে কি দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, যেখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 6, এরকম করে 81 থেকে 90 জন স্টুডেন্ট, মানে 81 থেকে 90 রোল যেটা আছে তারা হচ্ছে 7 জন, বা 81 থেকে 90 কত পাইছে 7 জন স্টুডেন্ট। 71 থেকে 80 নাম্বার পাইছে কতজন স্টুডেন্ট, 5 জন। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আয়তলেখ অঙ্কন করতে হবে। তো আমরা তো জানি আয়তলেখ অঙ্কন করতে গেলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর লাগবে গণসংখ্যা। তো আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা কি করতে হবে, এই যে টেবিলটাতে তার সাথে ইনক্লুড করতে হবে। তাহলে চলো আমরা এটা ইনক্লুড করে ফেলি। এই হচ্ছে আমাদের টেবিলটা, খেয়াল করো। এই টেবিলে আমরা যে কাজটা করেছি, যে এই যে শ্রেণীব্যাপ্তি দেখো 31 থেকে 40, 41 থেকে 50 বা 81 থেকে 90, এই বিষয়টাকে আমরা এই যে কলামের মতন করে রেখেছি। আর এই যে গণসংখ্যা সে 6, 8, 12, 22, 5, 7, এটাও একই কাজ করেছি। টোটাল হচ্ছে কতজন, টোটাল হচ্ছে 60 জন।
এখন এর মধ্যে আমরা কি করব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করব। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি ধারণা থাকে তাহলে তো ভালোই, যদি ধারণা না থাকে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো, যখন আয়তলেখা অঙ্কন করতে হয় অর্থাৎ আয়ত শব্দটা যখন আসবে তখনই কিন্তু আমাদের মনে হবে যে এই ধরনের একটা চিত্র হবে, তাই তো? আমরা কিন্তু এই ধরনের চিত্র দেখেছি, এই ধরনের একটা চিত্র হবে, কারণ আয়তক্ষেত্রের মতন দেখতে বলেই এটার নাম হচ্ছে আয়তলেখ। এখন আয়তলেখাতে খেয়াল করো যে মানে একটা জায়গা থেকে শুরু হয়েছে, যেই জায়গাটাতে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আর একটা জিনিস শুরু হয়েছে। কথাটা বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু 31 থেকে শুরু হয়ে 40-এ শেষ হয়েছে, কিন্তু পরেরটা কিন্তু শুরু হয়েছে কত থেকে, 41 থেকে। তার মানে কি একটা ঘর গ্যাপ হয়ে গেল না? কিন্তু এখানে তো সেই গ্যাপটা থাকা যাবে না। এই জন্য যে কাজটা আমরা করতে হবে আমাদের সুবিধার্থে, আমরা 31 থেকে শুরু না করে আমরা শুরু করব হচ্ছে গিয়ে 30.5 থেকে, আর শেষ করব হচ্ছে গিয়ে 40.5 থেকে। এতে সুবিধা হবে কি, 41-এর জায়গায় আমরা শুরু করব হচ্ছে 40.5, আর 50-এর জায়গায় আমরা যেটা করব আমরা সেটা করব হচ্ছে গিয়ে 50.5। তদ্রূপ 51-এর জায়গায় আমরা শুরু করব হচ্ছে গিয়ে, এই যে দেখো যেখানে শেষ হয়েছে এটা 50.5, আর এখানে শেষ করব গিয়ে 60.5। তদ্রূপ এটাও একই জিনিস, 60.5 থেকে শুরু হবে, শেষ হবে 70.5, অর্থাৎ একটু এগিয়ে আনলাম একটু পিছিয়ে দিলাম, ঠিক সেরকম। তো 70 থেকে 5 শুরু হবে 71-এর জায়গায়, আর 80-র জায়গায় শেষ হবে কত, 80.5। আবার এটাও একই রকম, 81-র জায়গায় শুরু হবে হচ্ছে কি 80.5 থেকে, আর 90-এর জায়গায় শেষ হবে 90.5 থেকে। খেয়াল করো আমাদের কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করা হয়ে গেল। আসলে খুব একটা কিছুই না। তোমার যদি মনে হয় যে 31-এর জায়গায় তুমি 25 থেকে শুরু করবা সেটাও করতে পারো, আর 40-এর জায়গায় তুমি যদি মনে করো যে এই যে এখানে যদি 31 থেকে তুমি যদি 25 শুরু করতে চাও তাহলে আবার 41-এর জায়গায় কিন্তু তুমি পিছিয়ে ওই যেতে পারবে না। তো তোমাকে এমনভাবে শুরু বা শেষ করতে হবে যাতে তোমাদের পরবর্তীটা সুবিধা হয়। তো এটা ইটস দ্য পারফেক্ট ফর মেকিং দিস কাইন্ডস অফ চিত্র। তো এখন আমরা যে জিনিসটা করতে পারি, আমরা একটা ছক কাগজ নিয়ে আসি। আমাদের একটা ছক কাগজ লাগবে, কারণ এটা ছাড়া আমরা চিত্রটা অঙ্কন করতে পারবো না। তো আমরা একটা ছক কাগজ নিয়ে আসি। আমরা একটি ছক কাগজ নিয়ে আসলাম। দেখো এই ছক কাগজে আমরা কি করব, আমরা এখন আমাদের এই যে আয়ত, ঠিক আর একটু উঁচুতে লিখি, আয়ত লেখো চিত্র। খেয়াল করো এটা হচ্ছে এক্স অক্ষ এবং এইটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কি থাকবে, এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, গণ সংখ্যা। এখন আমরা একটা জায়গাতে মানগুলো একটু বসানোর চেষ্টা করি। খেয়াল করো আমাদের কি কি লাগবে, 30.5, তারপর 40.5, 50.5, এরকম করে 90.5 পর্যন্ত। তাহলে কয়টা লাগবে, 1 2 3 4 5 6 7। ওকে, আমরা একটা কাজ করি, আমরা আর এখানে কত পর্যন্ত আছে, 22 পর্যন্ত। তাহলে যদি এখান থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে 5 10 20। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা যে কোনো একটা জায়গাকে আমরা করি কি, আমরা যে কোনো একটা জায়গাকে ধরবো হচ্ছে গিয়ে 0। ওকে, তারপরে দেখো এখানে এটা হলো 30.5, তাই তো? আমরা যদি এই যে প্রথম যে টেবিলটা যদি খেয়াল করি, যেখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণীব্যক্তি, তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা এখান থেকে লেখা শুরু করলাম 30.5। তারপরে হচ্ছে আমরা এটাকে একটু ছোট করে লিখি, কারণ না হলে হিজিবিজি হয়ে যাবে। খেয়াল করো এইটুকু হচ্ছে 30.5, তারপরে কত 40.5, তারপরে কত 50.5, 60.5, 70.5, 80.5,
এবং সর্বশেষে 90.5 গেল। আর এখানে এটা হচ্ছে 5, 10, 15, 20, 25। তো এটাকে একটু মার্ক করে দিই। এই হচ্ছে আমাদের মার্কিং। আর এটাকে যদি মার্ক করে দিই, এই হচ্ছে আমাদের মার্কিং। ওকে, এখন একটু বর্ণনাটা আমরা লিখি। আমরা যদি বর্ণনাটা লিখি, বর্ণনা 1 নম্বরে কি করতে হবে আমাদের? 1 নম্বর হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর এক ক্ষুদ্রতম একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 2 ওয়াই অক্ষ বরাবর কি করব? এক ক্ষুদ্রতম একক ধরে গণসংখ্যা নির্ণয় করি। ওকে, 3-এ কি আছে? 3-এ যে কাজটা করব আমরা, খেয়াল করো, এই যে 30.5, আসলে কিন্তু আমরা শুরুতেই 30.5 ধরছি। এখানে আমরা একটা ভাঁজ করে দিই। এই ভাঁজ মানে হইতেছে গিয়ে 0 থেকে 30.5-এর মাঝখানে যে সংখ্যাগুলো সেগুলো আছে। তাহলে আমরা লিখতে পারি যে এই ছেদ চিহ্ন দ্বারা 0 থেকে 30.5 পর্যন্ত বোঝানো হয়েছে। তাহলে চলো এখন মানগুলো আমরা বসাই। খেয়াল করো, 30.5 থেকে এই যে 40.5, এইটুকুর কথা যদি আমরা চিন্তা করি, 30.5 থেকে 40.5, এই যে 10 ঘর আছে, এই যে 10 ঘর আছে, খেয়াল করো, এখানে কত আছে? এখানে আছে 6। খেয়াল করো, এই 5 তার উপরে 1 হচ্ছে 6, অর্থাৎ এই 30.5 পর্যন্ত আছে 6, আবার 40.5 পর্যন্ত আছে 6। এইটুকু যদি আমরা অ্যাড করে দিই আর এখানে যদি আয়ত লেখাটা অঙ্কন করে ফেলি, এই হচ্ছে আমাদের কি 30.5 থেকে 40.5। আবার খেয়াল করো, 40.5 থেকে 50.5 আছে কত? 8। তাহলে এই 10-এর একটু নিচে, এই আর 5-এর একটু উপরে, এই পর্যন্ত হচ্ছে 8, এইখানে হলো 8। এটা কোথায় আছে? 40.5 থেকে 50.5। এইটুকরে আমরা আমাদের সুবিধার্থে এই কালারটা দিয়ে একটু মার্ক করে রাখলাম। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, 50.5 থেকে 60.5 পর্যন্ত আছে কত? 12। 50.5 থেকে এই যে 50.5 থেকে 60.5 পর্যন্ত আছে 12, অর্থাৎ এই 10-এর একটু উপরেই হচ্ছে 12। তাহলে এই আর এখানে যোগ করে দিলাম এই, এটা হয়ে গেল এই। এটাকে আমরা করলাম কি, অন্য আর একটা কালিতে মার্ক করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এইটুকু হচ্ছে আমাদের 50 থেকে 60।
তদ্রূপ আমরা যদি 60 থেকে 70.5 চিন্তা করি 22, 60 থেকে 70.5 হচ্ছে 22, তো এই হলো 20, 21, 22, তার মানে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এইটাকে এখানে আয়তলেখ করে ফেললাম। খেয়াল করো, দেখতে কিন্তু আয়তলেখের মতনই, তাই না? এই কারণে এটা আয়তলেখ চিত্র হয়েছে। এইটাকে আমরা আবার বোঝার সুবিধার্থে কি করলাম, একটু মার্ক করে দিই। এইটা হচ্ছে এই, ওকে ওকে। তারপরে কি আছে, এটা আমাদের গেল। এরপরে আছে 70.5 থেকে 80.5 হচ্ছে 5, 70.5 থেকে 80.5 হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে এইটুকু করে ফেললাম। তাহলে এইটাকে আমরা একটু মার্ক করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে এইটুকু দিলাম। এবং সর্বশেষে কি আছে, 80.5 থেকে 90.5 হচ্ছে 7, 80.5 থেকে 90.5 হচ্ছে 7, এটা হচ্ছে এইখানটাতে 5-এর একটু উপরে এই। তাহলে এটাকেও আমরা একটু কালার করে দিলাম যাতে আমরা দেখি বুঝতে পারি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। খেয়াল করো, আমরা কিন্তু আমাদের আয়তলেখচিত্রটা অঙ্কন করে ফেলছি এবং এই আয়তলেখের পয়েন্টগুলোকে কালারের মাধ্যমে চিহ্নিত করার কারণে দেখতে আসলে সুন্দর লাগছে। তো তোমাদের পরীক্ষার হলে এরকম করার প্রয়োজন নেই, তোমরা একটু পেন্সিল দিয়ে শ্যাডো করে দেবা, তাহলে বুঝতে সুবিধা হবে। আর দেখো, এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর নিয়েছি হচ্ছে গণসংখ্যা, আর ছেদ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে 30 থেকে 0.5 পর্যন্ত অন্যান্য সংখ্যাগুলো আছে। এই হচ্ছে আমাদের আয়তলেখ অঙ্কন। আমার মনে হয় তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমাদের আরেকটি চিত্র বাকি আছে, গণভুজ, সেটা আমরা আঁকার চেষ্টা করব। তাহলে চলো সময় নষ্ট না করে সেটার দিকে চলে যাই। ভিডিওর এই অংশটুকুতে আমরা গণসংখ্যা বহুভুজ আঁকার চেষ্টা করব। খেয়াল করো, গণসংখ্যা বহুভুজ যদি আমরা আঁকতে যাই তাহলে আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। এক নাম্বার, যেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, 2 নাম্বার হচ্ছে গণসংখ্যা। এই গণসংখ্যার বসবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং শ্রেণীর মধ্যবিন্দু বসবে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো পূর্বের দুটি লেখচিত্রতে আমরা দেখেছি যে লেখচিত্র অনুযায়ী আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্ধারণ করতে হচ্ছে। তো গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু এবং গণসংখ্যার প্রয়োজন হবে। খেয়াল করো, এই যে উদ্দীপকটি দেওয়া আছে, এই উদ্দীপকে কিন্তু শুধুমাত্র দেওয়া আছে প্রাপ্ত নাম্বার অর্থাৎ শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, আর দেওয়া আছে গণসংখ্যা। আমাদের কিন্তু এখন নতুন আরেকটি কলামের প্রয়োজন হবে, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে চলো আমরা এটা করে ফেলি। আমরা নিয়ে আসলাম, খেয়াল করো, আমরা শ্রেণী মধ্যবিন্দুর জন্য টেবিলটা তৈরি করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, মধ্যবিন্দুগুলো বসাতে হবে। খেয়াল করো, 46 থেকে 50-এর মধ্যবিন্দু কত আমরা জানি, শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমাকে যদি যোগ করি, তারপর যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু। খেয়াল করো, 46 এবং 50-কে যদি আমরা যোগ করি আসবে 96, 96-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 48, তাহলে 48। এখানে দেখো 46 থেকে 50 অর্থাৎ পার্থক্য হচ্ছে 5। খেয়াল করো, এখানে যদি আমরা এই শ্রেণীটা এবং পরের শ্রেণীটা যদি খেয়াল করো, 46 থেকে 51 থেকে যদি 46 বাদ দিই 5 পার্থক্য, 56 থেকে যদি 51 বাদ দিই 5 পার্থক্য, 56 থেকে আবার 61 থেকে যদি 56 বাদ দিই 5 পার্থক্য, 66 থেকে 61 বাদ দিলে 5 পার্থক্য। তাহলে এখানেও 5 পার্থক্য হবে। 48-এর পরে হবে 53, 53-এর পরে হচ্ছে 58, 58-এর পরে হবে 63, 63-র পরে কত হবে, হবে 68। এখন আমরা যদি এইভাবে যোগ করি, খেয়াল করো, আমরা যদি 61 আর 65 যদি যোগ করি কত আসবে, 5 আর 1 6, আর এদিকে হচ্ছে 12 অর্থাৎ 126, 126-কে 2 দ্বারা ভাগ করলে আসবে 63। এখন খেয়াল করো, আমাদের ছক কাগজ নিতে হবে। ছক কাগজ নেওয়ার আগে আবার আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। একটা কাজ করি, ছক কাগজটা আঁকার সময় আমরা এই জিনিসটা লিখব, এখন আমরা এই কাজটা করব না। তাহলে আমরা আমাদের ছক কাগজটা নিয়ে আসি।
এই হচ্ছে আমাদের ছক কাগজ। এই ছক কাগজ অনুযায়ী আমাদেরকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। ওকে, তো আমরা যেটা অলরেডি জেনেছি যে এক্স অক্ষ হচ্ছে গিয়ে শ্রেণীর মধ্যবিন্দু, আর যে চিত্রটা আমরা অঙ্কন করব সেটার নাম হচ্ছে গণসংখ্যা কি, গণসংখ্যা বহুভুজ। তো এখানে ধরলাম 0, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এক্স, এটা তো আমরা সবাই জানি। তোমরা যখন স্কেল দিয়ে করবে জিনিসটা আরও দেখতে সুন্দর হবে। তো এটা হচ্ছে এক্স, যেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু। ওকে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেটাকে আমরা কি করেছি, যেটাকে আমরা বলেছি গণসংখ্যা। তো খেয়াল করো, শ্রেণী মধ্যবিন্দুগুলো যদি আমরা বসিয়ে দিই, ধরে নিলাম। এখন এখানে একটা কথা আছে, যেটা বললাম যে আমরা পরে লিখব। আমরা যখন বহুভুজ অঙ্কন করব, তো আমরা দেখো খেয়াল করো, এখানে কিন্তু শুরু হয়েছে 5, তাহলে কি আমরা এখানে বসাতাম হচ্ছে 5, তাহলে কিন্তু একটা বহুভুজ কেমন হয়, এই যে এইরকম এরকম হয়, অর্থাৎ এইখানটাতে যোগ করতে হচ্ছে, এইখানটাতে যোগ করতে হচ্ছে। অর্থাৎ এই যে 48, এই 48-এর আগের মধ্যবিন্দুটা কত, খেয়াল কত, 48-এর আগের মধ্যবিন্দু কত, এই যে 48-এর আগের মধ্যবিন্দু কত এবং 68-র পরের মধ্যবিন্দু কত। যেহেতু শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, তাহলে আমরা যে কাজটা করতে পারি, বর্ণনাটা আগে লিখব, তারপরে আমরা ছকটা অঙ্কন করব। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে এখানে প্রথম শ্রেণীর পূর্বের মধ্যবিন্দু সেটা কত, এই 48 যদি প্রথম শ্রেণী হয়, তার পূর্বের মধ্যবিন্দু কত হবে, যেহেতু শ্রেণীর পার্থক্য হচ্ছে 5, তার মানে পূর্বের মধ্যবিন্দু হচ্ছে 43। অর্থাৎ আমাদের কাজ শুরু হবে এই 43 হতে। 2 নম্বরে কি, এবং শেষ মধ্যবিন্দুর কি পরবর্তী মধ্যবিন্দু সেটা কত হবে, 68, যেহেতু শ্রেণীব্যাপ্তি 5, 68-র পরে যদি 5 যোগ করি তাহলে কত আসবে, 73। খেয়াল করো, প্রত্যেকটারই কিন্তু মান দেওয়া আছে। 48-এর গণসংখ্যা হচ্ছে 5, 53-র গণসংখ্যা হচ্ছে 10, 58-র গণসংখ্যা হচ্ছে 20, 63-র গণসংখ্যা 15, তদ্রূপ 68-র গণসংখ্যা হচ্ছে 10। কিন্তু এই 43 এবং 73-এর গণসংখ্যা হবে 0, কারণ এটা একদম এক্স অক্ষ থেকেই শুরু হবে। মধ্যবিন্দু হচ্ছে 73, তাহলে আমরা লিখতে পারি প্রথমে হচ্ছে কি 43, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে কত, 48-এর পরে হচ্ছে কত, প্রথমে হচ্ছে 43, তাই তো, একটু ছোট করে লিখি যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। প্রথমে হচ্ছে এটাকে ধরলাম 43, তারপরে 48, তারপরে কত, তারপরে হচ্ছে 53, তারপরে হচ্ছে 58, তারপরে কত, তারপরে হচ্ছে 58-এর পরে হচ্ছে 63, তাহলে 68, 68, তারপরে যেহেতু সর্বশেষটা কত, 73। ওকে, এই হচ্ছে অবস্থা। যেহেতু আমরা এক ঘর করে ধরেছি, আমরা যদি এক ঘর না ধরে যদি এই শ্রেণী মধ্যমানকে যদি 2 একক করে ধরতাম, তাহলে এটা আরেকটু বড় হতো। আর এইদিকে আছে কত, এইদিকে আছে হচ্ছে, খেয়াল করো, এখানে 5, 10, 15, 20, 25 এই পর্যন্ত রাখলাম। তো এখন আমরা যেটা লিখতে পারি, ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম
বর্গকে 1 একক ধরে 1 একক ধরে কি করব, শ্রেণী মধ্যমান। তারপরে কি, এবং y অক্ষ কি করব, বরাবর কি করব, গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। এখন এই 43-এর আগে দেখো, 0 থেকে যে 43 মানে 1 2 3 করে 42 পর্যন্ত যে ঘরগুলো আছে, অর্থাৎ 43-এর যে পূর্বের ঘরগুলো আছে সেটা বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করব। তাহলে এই কি ছেদ চিহ্ন দ্বারা 0 থেকে 43 পর্যন্ত ঘর বোঝানো হয়েছে। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, খেয়াল করো যে এই যে 48, 43 তো আছেই, 43 তো 0 থেকে শুরু, 48 কত, 48 হচ্ছে 5 দিলাম, 48-এ 5, তারপরে কত 53, 53 হচ্ছে 10, এই হচ্ছে 10। মানে আমরা শ্রেণী মধ্যমানটা নিচ্ছি x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা। তো 53-এর গণসংখ্যা হচ্ছে 10, আবার 58-এর গণসংখ্যা হচ্ছে 20, এই হচ্ছে 58, যার গণসংখ্যা হচ্ছে 20। তারপরে 63-এর গণসংখ্যা কত, 15। তারপরে 68-এর গণসংখ্যা কত, 68-এর গণসংখ্যা হচ্ছে 10। এবং খেয়াল করো, আমরা একটা এক্সট্রা যেটা নিয়েছিলাম 73, যেটা কত, এই 0 বরাবরই আছে। তো 43-ও 0-তে আছে এবং 73-ও 0 বরাবর আছে। এখন আমরা এগুলো কি করব, যোগ করব। এই 43-এরটা চলে গেল 0 থেকে এখানে, তারপর এখান থেকে চলে গেল 10, 10 থেকে তারপরে কি, এই যে এখানে চলে গেল 20, এটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সুন্দর করে আঁকি। তোমরা যখন স্কেল দিয়ে করবে নিশ্চয়ই আরও সুন্দর হবে। 20, তারপরে কি হলো, এই আসলো এইখানে, এইখান থেকে এইখানে, এবং এখান থেকে এইখানে। এই দেখো, এই যে অংশটুকু একটা কি সুন্দর বহুভুজ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। তো আশা করি এই চিত্র নিয়ে তোমাদের কোনো ডাউট নেই, তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবং সবার আগে যে জিনিসটা বুঝতে হবে, কোন লেখচিত্রে x অক্ষে কী হবে এবং y অক্ষে কী হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই 3টা চিত্র আমরা আঁকার চেষ্টা করলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে নেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি এটা বুঝে থাকো তো পরীক্ষার হলে এইটুক নিশ্চিত থাকো যে প্রত্যেকটা পরিসংখ্যান প্রশ্নের সাথে একটা করে লেখচিত্র লেজ লাগানো থাকবে। এই লেজটুকু পারার জন্য আজকের এই লেকচারটা নেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারবে। তো পরবর্তী লেকচারে অন্য কিছু নিয়ে হাজির হব। আজকের লেকচারটা তোমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। হোমওয়ার্ক ম্যাথ একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ। তোমাদের মনে হয় যদি যে আমার লেকচারগুলো ঠিক আছে বা আর কিছু সংযোজন বা সংশোধনের প্রয়োজন, সেটা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। তোমাদের কোনো অঙ্কের রিকোয়েস্ট থাকলে, বিশেষ করে ত্রিকোণমিতি, পরিসংখ্যান বা বীজগণিতের রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারো। সেটা যে কোনো শ্রেণী হতে পারে, বিশেষ করে সপ্তম অষ্টম শ্রেণীর যদি কেউ বীজগণিত বা জ্যামিতিক কোনো সমস্যা থাকে বা পাটিগণিতের কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। তো আজকে লেকচারটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।